সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করার ঘোষণা আওয়ামী লীগের। সিলেটে বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা ভাঙচুর। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে দেশ, মত আইনমন্ত্রীর। আস্থা অর্জনের তাগিদ প্রধান বিচারপতির, গতিশীল করার নির্দেশনা রাষ্ট্রপতির। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সমঝোতা স্মারক সই কাল। জুনের মধ্যে বিদেশে কর্মসংস্থান হবে 9 লাখ বাংলাদেশের। সম্ভাবনার দুয়ার খুলছে মালদ্বীপে। দেশে প্রথমবারের মতো সংক্রমণ নামলো 1% নিচে। ফ্রন্টলাইনারদের জন্য কাল শুরু হচ্ছে টিকার বুস্টার ডোজ। রাজধানীতে দুটি স্বর্ণের দোকানে চুরি, 600 ভরি স্বর্ণ লুটের অভিযোগ। আটক 1। চট্টগ্রামে দুবাই ফেরত ফ্লাইট থেকে 86 স্বর্ণের বার উদ্ধার। সারা দেশে জেকে বসেছে শীত, কাল থেকে শুরু হচ্ছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রির নিচে, বলছে আবহাওয়া অফিস। এবং বসুন্ধরা কিংসকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তোলা আবাহনী। বাতিল হচ্ছে না বাংলাদেশ নিউজিল্যান্ড সফর। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টস এর SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত জানাচ্ছি নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফারনাজ জুই, আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে এখনো ষড়যন্ত্র চলছে। বাঙালির ঐক্যে ফাটল ধরানোরও চেষ্টা চলছে। সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রার শুরুর আগে সমাবেশে তারা এসব কথা বলেন। পর ভ্যালিটি শাহবাগ হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে বিজয় শোভাযাত্রার আয়োজন করে আওয়ামী লীগ। দুপুর 2টায় শোভাযাত্রার কথা থাকলেও 12টার পর থেকে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো রমনা এলাকা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা হাজির হতে শুরু করে। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ছাড়াও দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুর 2টার আগেই পুরো রমনা শাহবাগ এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। র্যালির আগে অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে মুক্তিযুদ্ধ চেতনায় দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু যে স্বপ্নের বাস্তবায়ন করে যেতে পারেনি, সেই স্বপ্নের পথে আজকে দুরন্ত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে। আমাদের এই উন্নয়ন অগ্রযাত্রায় নস্যাৎ করার জন্য সেই ৭৫ পরের শক্তি পাকিস্তান এবং তাদের পশ্চিমা মিত্ররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। সকল জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে এই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনার এই মানুষরা এগিয়ে যাবেই যাবে, এই অভ্যুত্থায়। প্রধান অতিথির বক্তব্যে দলের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, দেশে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ঐক্যবদ্ধভাবেই সব অপশক্তিকে মোকাবেলা করতে হবে। ষড়যন্ত্র থেমে নেই, এখনো ষড়যন্ত্র চলছে। এখনো সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে বাঙালির ঐক্যে ফাটল ধরাবার চেষ্টা চলছে। এখনো গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করছে। আজকে জাতীয় আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে যেমনি তিনি পদ্মা ব্রিজ সহ এই দেশের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ বিজয় শোভাযাত্রা সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি 32 নম্বরে শেষ হয়। স্মরণকালের সেরা সমাবেশ করলো আওয়ামী লীগ। বিজয়ের এই 50 বছর পূর্তিতে পুরো ঢাকা শহর ছিল লোকারণ্য। আওয়ামী লীগ যারা বলছেন দেশে এখন ষড়যন্ত্র চলছে, সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবে আওয়ামী লীগ, এমনটাই প্রত্যাশা কেন্দ্র নেতাদের। ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ার পরও সরকার তাকে বিদেশে যেতে বাধা দিচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সিলেটে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ইতিহাস বিকৃত করেছে। এক পর্যায়ে সমাবেশে স্লোগান দেয়া নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। সিলেট থেকে সৈয়দ রাসেলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সিলেট বিভাগের আহ্বায়ক আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ শুরু হয় দুপুর 2:40 দিকে। কেন্দ্রীয় নেতারা আসার আগে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়। এ সময় দুপক্ষের কর্মীরা দর্শক সারির চেয়ার তুলে এক পক্ষ অপর পক্ষের দিকে ছুটতে থাকে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করেন বিক্ষুব্ধ কর্মীরা। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল ইতিহাসকে বিকৃত করতে চায়। মূল ইতিহাস বিকৃত করলেই জিয়াউর রহমানের নাম আসবে প্রথম রিভোল্ট, তারপরে স্বাধীনতার ঘোষণা, তারপরে সেক্টর কমান্ডার, তারপরে জেড ফোর্সের অধিনায়ক, সিলেট মুক্তির মহানায়ক। কিন্তু আওয়ামী লীগ এটাকে স্বীকৃতি দিতে চায় না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না। উন্নয়ন ও মেগা প্রকল্পের কথা বললেও দেশে দারিদ্র্য বেড়েছে, অর্থনীতি ধ্বংস করে দেয়া হয়েছে। খালেদা জিয়া বন্দী হয়ে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আজকে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বৈগণ। দারিদ্র্যের সংখ্যা আরো বেড়ে গেছে। কিছু মানুষ বড়লোক হচ্ছে, গুটিগত মানুষ যারা এই সরকারের মদত পুষ্ট। এদিকে ঢাকায় এক অনুষ্ঠান শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রোববার দুপুরে রাজধানীতে বিজয় র্যালি করবে বিএনপি। বেলা 2টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তথ্য প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থা আরো গতিশীল করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য সময় মতো আইনানুগভাবে বিচার কার্য পরিচালনা করতে বিচারপতি ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। এ সময় আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ আজ স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2021 উপলক্ষে বিচারকদের জন্য নির্মিত স্পোর্টস লাউঞ্জে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক এবং জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ বিচারক ও আইনজীবীরা। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা থেকে বেরিয়ে মানবতা বিরোধী অপরাধের বিচার ও বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ায় বিচার বিভাগ আজ স্বয়ংসম্পূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রত হলো আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণ ও উন্নতি করা এবং তাদের দারিদ্র্য বিমোচন করা। একটি স্বাধীন বিচার বিভাগ সেই ব্রতের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এ সময় সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য সময় মতো আইনানুগভাবে বিচার কার্য পরিচালনার জন্য আইনজীবী ও বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। একজন বিচারক আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ কারণে তার পরিধেয় গাউন খুলে ফেললেও বিচারিক বৈশিষ্ট্য, মানসিকতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থা গতিশীল করতে হবে। দেশের বিচার ব্যবস্থার সর্বস্তরে ডিজিটাল করতে পারলে বিচার বিভাগের আমূল পরিবর্তন হবে বলেও মনে করেন তিনি। সুপ্রিম কোর্ট যেহেতু কোর্ট অফ রেকর্ড, সেহেতু এর নথিকে ডিজিটাল নথিতে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করাও জরুরি। এই লক্ষ্য অর্জনে ই জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। প্রথাগত বিচার ব্যবস্থার সাথে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্য চালিয়ে যাওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। সময়ের সঠিক ব্যবহার ও বিদ্যমান জনশক্তির সর্বোচ্চ ব্যবহারের জন্য আমাদেরকে প্রথাগত বিচার ব্যবস্থার স্থলে প্রযুক্তি নির্ভর বিচারালয় গড়ে তুলতে হবে। সাক্ষ্য আইনের সংশোধনের মাধ্যমে বিচার কার্য আরও গতিশীল হবে উল্লেখ করে দক্ষ বিচারকের সংখ্যা বাড়াতে পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল। বাংলার মানুষকে হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।
মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সমঝোতা স্মারক সই হবে কাল। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আশা প্রকাশ করেছেন, জুনের মধ্যে বিদেশে কর্মসংস্থান হবে 9 লাখ বাংলাদেশের। আর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন, বিদেশে থেকে প্রবাসীরা যেন এনআইডি পান সে প্রক্রিয়া আবারও শুরু হবে। শনিবার রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। জানুয়ারি মাসে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী জানান, মালয়েশিয়ায় 3 বছর বন্ধ থাকার পর আবারও কর্মী পাঠাতে রবিবার 2 দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। যে আমাদের যে জনশক্তি যেটা আছে এটাকে কাজে লাগাবার জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। আমরা উদ্যোগ নিয়েছি অনেক দেশে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে। মালয়েশিয়া অবশ্য নতুন নতুন না, এটা পুরান মার্কেট, বাট এটাকেও আমরা খোলার কিন্তু একটা উদ্যোগ নিয়েছি। কালকে একটা দস্তখত হবে, MOU আশা করা যায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানের ভাড়া কমানোর বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হবে। ইতালি সহ নতুন নতুন দেশে কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও লিবিয়াতে শ্রমবাজার 2015 সাল থেকে বন্ধ ছিল। এখন পরিস্থিতি ভালো হয়, সে দেশেও শ্রমিক পাঠানো হবে। কোভিড-19 পরিস্থিতিতে প্রবাসী ভাই বোনেরা 2020-21 অর্থ বছরে রেকর্ড পরিমাণ প্রায় 24.78 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স প্রেরণ করেছেন, যা পূর্ববর্তী বছরের তুলনায় 36 ভাগ বেশি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসনের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে অভিবাসন সংক্রান্ত নতুন আইন ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানে আগ্রহীদের প্রতিযোগিতাপূর্ণ আন্তর্জাতিক শ্রম বাজারের উপযুক্ত দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর নির্মাণ চলমান রয়েছে। এছাড়া 30 ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ, যে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডের 1/3 নিয়ন্ত্রণ করছেন বাংলাদেশি অভিবাসীরা। সহজ অভিবাসন ও কাজের অবারিত সুযোগ থাকায় কর্মসংস্থানের জন্য এই দ্বীপ রাষ্ট্রকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নজমুল হাসান জানান, করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোয় আগামী বছর মালদ্বীপে আরো বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে মেহেদী হাসানের ক্যামেরায় লাকমিনা জসমিন সোমার 3 পর্বের ধারাবাহিক রিপোর্ট। আজ দেখুন প্রথম পর্ব। গাঢ় নীল আর স্বচ্ছ পানির উপর ভেসে থাকা নৈসর্গিক সৌন্দর্যের দেশ মালদ্বীপ। রাজধানী মালে পাশেই সাজানো গোছানো ছোট্ট দ্বীপ শহর হলুমালে। শহরটিতে পর্যটকদের জন্য গড়ে উঠেছে অসংখ্য আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট। সমুদ্র তীরে গড়ে ওঠা তেমনই একটি হোটেল দেখভালের পুরোপুরি দায়িত্ব পালন করেন বাংলাদেশের তরুণ ইমন ইব্রাহিম। মালদ্বীপিয়ান মালিকের এই হোটেলে কর্মরতদের 99 ভাগই বাংলাদেশি। শুধু এখানেই না, পুরো মালদ্বীপ জুড়েই বাংলাদেশিদের এমন আধিপত্য, বলছিলেন ইমন। মালদ্বীপসের যে কোনো জায়গায় যাবেন বাংলাদেশিদের খুব ভালো ভালো পজিশনে পাবেন। এরা যত দ্রুত বাংলাদেশিদের বিশ্বাস করে, আমার মনে হয় না মিডল ইস্টে বা অন্য কোথাও সম্ভব। রাজধানী মালের রাস্তাঘাট অলিগলি ঘুরলেই দৃষ্টি জুড়ে থাকে বাংলাদেশিরা। বিশেষ করে হোটেল রেস্টুরেন্টের বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশি কাজ করেন রাজধানীর মাছ বাজারে। সমুদ্রে মাছ ধরেই মাসে আয় করতে পারেন 1 থেকে 1.5 লাখ টাকা। মাছ ধরা কোনো সময় কম, কোনো সময় বেশি হয়, হইলে এটা বিক্রি করিয়া তারপরে এটারে সমানভাবে সবাই ভাগ করে নিই। অন্য দেশের থেকে অনেক ভালো আছে। কোম্পানিগুলা ভালো মতো স্যালারি দেয়, তাহলে এই সম্পন্নের দিকটা অনেক ভালো। মালদ্বীপের জনসংখ্যা মাত্র 5.5 লাখেরও কম, যেখানে বাংলাদেশের সংখ্যাই প্রায় 1,20,000। সহজ অভিবাসন প্রক্রিয়া, কাজের অবারিত সুযোগ এবং বসবাসের জন্য নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকায় কর্মসংস্থানের জন্য এই দেশটিকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা। সুন্দর পরিবেশে কার না ভালো লাগে কাজ করতে। মালদ্বীপ দেখেছি এরকম একটা কান্ট্রি, কোনো হিংসা বিদ্বেষ নাই। লেবার হিসেবে এখানে আসছিলাম শুরু থেকেই, আমি লিফটের কাজ শিখছি, এসির কাজ। করোনাকালে পর্যটন নির্ভর মালদ্বীপ মারাত্মক হুমকিতে পড়লেও পর্যটকরা ফের আসতে থাকায় ঘুরে দাঁড়াচ্ছে এর অর্থনীতি। দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কের পাশাপাশি বৈদেশিক শ্রমবাজার হিসেবে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য অপার সম্ভাবনা দেখেন রাষ্ট্রদূত নাজমুল হাসান। আমার বিশ্বাস 2022 সাল থেকে এই অর্থনৈতিক
কাণ্ড আরো অনেক বেশি সচল হবে, আরো বেশি চাঞ্চল্য ফিরে পাবে। বাংলাদেশি শ্রমিকদের মতো এত বেশি আন্তরিক, এত বেশি কর্মঠ এবং এত বেশি নিবেদিত প্রাণ কর্মী অন্য কোনো দেশ থেকে পাওয়া আসলেই কঠিন হবে। পর্যটন শিল্পের পাশাপাশি সমুদ্র অর্থনীতি নিয়েও দেশটির সাথে কাজ করার অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। 1 লাখ বাংলাদেশির শ্রম আর ঘামে অর্থনীতি গড়ছে মালদ্বীপ, সেই সাথে তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে শক্তিশালী হচ্ছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে এই দ্বীপ রাষ্ট্রে আরও বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, হলুমালে, মালদ্বীপ। এবার দেশের করোনা পরিস্থিতি। অবশেষে দেশে করোনাতে রোগী শনাক্তের হার 1% নিচে নেমে এসেছে। গত 24 ঘন্টায় করোনায় রোগী শনাক্তের হার 0.87% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় 24 ঘন্টায় 13,716টি নমুনা পরীক্ষার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 122 জন। এ সময়ে করোনার আক্রান্ত হয়ে মারা গেছেন 4 জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 28,047 জনের এবং শনাক্ত হয়েছেন 15,80,872 জন। মৃত্যুবরণকারী 4 জনের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। বিভাগ বিশ্লেষণে দেখা যায় 24 ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিরা ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের। দেশে এখন পর্যন্ত করোনা সুস্থ হয়ে উঠেছেন 15,45,403 জন। কাল থেকে দেশে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, রোববার রাজধানীর বিসিপিএসে পরীক্ষামূলকভাবে দেয়া হবে এই টিকা। ঢাকা জেলার সিভিল সার্জন জানান, সক্ষম ফ্রন্টলাইনারদের দিয়ে পরীক্ষামূলক বুস্টার ডোজ সফল হলে ষাটোর্ধ্বদের দেয়া শুরু হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়েই চোখ রাঙাচ্ছে করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন। বলা হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজ ওমিক্রন ঠেকাতে 85% কার্যকর। তাই সংক্রমণ ঠেকাতে বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ। 6 মাস পরে বুস্টার বিষয়টা আসে, তো অনেকেই পেয়েছেন। যারা আগে শুরু করেছে তারা আগে পাবে এবং যারা এই ষাটোর্ধ্ব তাদেরকে তো প্রাধান্য দেওয়া হবে। মূলত যাদের টিকার 2 ডোজের মেয়াদ 6 মাস পেরিয়েছে তাদের আরও 1 ডোজ টিকা দেয়াকেই বলা হচ্ছে বুস্টার ডোজ। ঢাকা জেলার সিভিল সার্জন জানান, শুরুতে সীমিতভাবে সক্ষম স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে টিকা প্রয়োগ সফল হলে দেয়া হবে ষাটোর্ধ্বদের। আমরা সীমিত পর্যায়ে করি, আমরা যদি কালকে এটা সীমিত পর্যায়ে শুরু করি, হয়তো প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী এবং যারা সক্ষম কর্মী এদেরকে দিয়ে আমরা শুরু করব, আর পরবর্তী পর্যায়ে বয়স্কদেরকে অবশ্যই আমরা আনবো। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই তাদের যে কোমরবিডিটি সেগুলো আমরা বিবেচনার মধ্যে রাখবো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে প্রায় অর্ধেক জনগোষ্ঠী এখন ডাবল ডোজের টিকার আওতায়। টিকার প্রাপ্যতা প্রায় নিশ্চিত, তাই দেয়া হচ্ছে বুস্টার ডোজ। তবে শতভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় না নিয়ে বুস্টার ডোজ দেয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলে 2টি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মালিকদের দাবি প্রায় 600 ভরি স্বর্ণ চুরি হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে 2 যুবক একটি ভবন থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে। রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলের 4 তলায় 2টি স্বর্ণের দোকানে চুরির পর তারা স্বাভাবিকভাবেই বের হয়ে যায়। জুয়েলার্সের মালিকদের দাবি 2 দোকান থেকে প্রায় 600 ভরি স্বর্ণ চুরি হয়েছে। দোকান মালিকদের অভিযোগ, এর আগেও একইভাবে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু মালিক সমিতির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রিপেয়ারিং ছিল, ওগুলি তো আমি কাউন্ট করতে পারছি না। হ্যাঁ, আর আমরা কিছু ক্যাশ ছিল। অনেক কার্পেটে জুতার চাপ আছে, দেখেন তালাতে অনেক প্রেসার করছে ঢুকতে। 2003 সালে ওইটাও এরকম ভোরবেলায় ওরা কিছুই রাখেনি। যদিও মালিক পক্ষ বলছে সচেতনতা বাড়ানোর কথা। আমরা ওইটা কিছু পাওয়া যায়নি, তবে এবার আমরা চেষ্টা করব যাতে এটা আর পুনরাবৃত্তি না ঘটে এবং এটা যেন আমরা সুষ্ঠুভাবে এটা আমরা আদায় করতে পারি। এটা এদিকে 2 জন মিলে এই চুরি করেছে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মার্কেটের দুর্বলতা তো আছে, একই সাথে এই টেকনিক্যাল যে বিষয়গুলো, মার্কেটে যারা সিকিউরিটি পার্সন আছে তারা প্রপারলি ইনস্ট্রাক্টেড কিনা আমরা সন্দিহান। আমরা সবটা নিয়ে খুঁটিনাটি বিষয় নিয়েই একেবারে সূক্ষ্মভাবে পর্যালোচনা করছি এবং তাদের দেখছি। এই ঘটনায় সিআইডি ও মহানগর গোয়েন্দা পুলিশ আলামত সংগ্রহ করেছে।
মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় থাকা 86টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক AKM সুলতান মাহমুদ। তিনি বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম আসার পরে তল্লাশি করা হয়। এ সময় সিটের নিচ থেকে 86 পিস স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। এসব বারের ওজন প্রায় 10 কেজি, যার আনুমানিক মূল্য 7 কোটি টাকা। স্বর্ণগুলো কারা এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সারা দেশে জেঁকে বসেছে শীতের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুদিন সারা দেশেই বইবে শৈত্যপ্রবাহ। এবারের মৌসুমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা গড়ে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। জানুয়ারিতে আবারও তাপমাত্রা কমে তীব্র শৈত্যপ্রবাহ জেঁকে বসার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়া কাঁপছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল। পৌষের সকালে অনেক জায়গায় মিলছে না সূর্যের দেখা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ। বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রচন্ড শীত, শীতের জন্য আমরা বাইরে হতে পারতেছি না। শীতের জন্য কোনোদিন যাওয়ার পাইনি। রাত যত গভীর হয় ঠান্ডার প্রকোপটা তত বাড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। রবি ও সোমবার শৈত্যপ্রবাহ বয়ে যাবে দেশের উপর দিয়ে। আজকে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে আপনার তেঁতুলিয়াতে 9.4 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আপনার শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি, ঢাকাতে রেকর্ড করা হয়েছে 16.1। সেই হিসেবে বলতে পারেন যে 19 এবং 20 তারিখে বিদেশের পশ্চিমাঞ্চল হতে দেখা যাবে যে অনেক জায়গায় 10-এর নিচে চলে আসতে পারে তাপমাত্রা। 10-এর নিচে তাপমাত্রা চলে আসবে। আপনি বলতে পারেন যে এই আমার দেশের পশ্চিমাঞ্চলে কিছু কিছু অনেক জায়গায় হয়তো দেখা যাবে যে আপনার শৈত্যপ্রবাহ থাকতে পারে, আসতে পারে। আগামী জানুয়ারিতেও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা জানিয়েছেন এই আবহাওয়াবিদ। আমরা যেহেতু শীত শুরু হলো কেবল, দেখা যাবে যে এখন যেটা শুরু হবে এটা হয়তো দেখা যাবে যে জানুয়ারিতে আরো শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আজও দিনাজপুরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দুস্থ সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে শীতের উপহার তুলে দেন কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। এদিকে উপহার হাতে পেয়ে বেশ খুশি নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। হিমালয়ের পাদদেশে হওয়ায় দিনাজপুরের শীতের তীব্রতা দেশের অন্যান্য জেলার চেয়ে অনেক বেশি। এই শীতে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দরিদ্র পরিবারগুলো উপহার হিসেবে কম্বল পেয়ে বেশ খুশি। অনেক দোয়া করি, আমরা গরিব মানুষ, শীতের বস্ত্র দিচ্ছে আমাদেরকে, আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। এই ভোগার আমরা জীবনেও ভুলবো না, তবে বসুন্ধরা আরো উন্নত হোক। সুন্দর কম্বলগুলো আরো যেন আমরা এরকম সুযোগ সুবিধা যেন পাই। আল্লাহ বাঁচাই দাও, আবার যেন আমরা পাই। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দরিদ্র মানুষের মাঝে কম্বল তুলে দিয়েছে কালের কণ্ঠ শুভ সংঘের সদস্যরা। শুভ সংঘের যে উপহার শীত বস্ত্র আমরা সেটা সকলের মাঝে, তৃণমূল মানুষের মাঝে, প্রান্তিক জনগণের মাঝে পৌঁছে দিতে পারলাম। এই জন্য আমরা সত্যি শুভ সংঘ এবং কালের কণ্ঠকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বসুন্ধরার মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে উত্তরাঞ্চল সহ দিনাজপুরের শীতার্ত মানুষের জন্য শীত নিবারণ অনেকটা সহজ হবে বললেন নির্বাহী কর্মকর্তা। সেই সাথে কৃতজ্ঞতা জানালেন বসুন্ধরা গ্রুপের প্রতি। সরকারের পাশাপাশি যদি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মতো এগিয়ে আসে, তাহলে অবশ্যই সরকারের জন্য এটা একজন ধরনের সহযোগিতাই হবে। সেক্ষেত্রে আরও ব্যাপক পরিসরে জনগণের মাঝে এই সেবাগুলো পৌঁছে দেওয়া আমাদের জন্য সম্ভব হবে। এই জন্য আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। শুক্রবার বিকেলে দিনাজপুর সদর উপজেলায় 300টি কম্বল বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। শনিবার বোঁচাগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মোট 350 সহ একই দিনে 13টি উপজেলার মোট 2000 পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের শীত উপহার তুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করেছে জনতা ব্যাংক।
শনিবার সকাল 7টায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম আজাদ পতাকা উত্তোলন করেন। এরপর ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে তার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন সংশ্লিষ্টরা। এ সময় ব্যাংকের পরিচালক কে এম শামসুল আলম, জিয়াউদ্দিন আহমেদ ও মোহাম্মদ আব্দুল মজিদ, ডিএমডি মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ জসিমউদ্দিন ও মোহাম্মদ কামরুল আহসান সহ ঊর্ধ্বতন নির্বাহী, সিবিএ নেতৃবৃন্দ এবং সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির মহাখালী ক্যাম্পাসে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসসি উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান। মানবিক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কে আহমেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আইএসইউ ভারপ্রাপ্ত ট্রেজারার HTM কাদের নেওয়াজ ও রেজিস্ট্রার মোহাম্মদ লুৎফুর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। এবার আন্তর্জাতিক। আগামীকাল পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভা নির্বাচন, তাই ডিসিআরসিগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতার 144টি ওয়ার্ডের জন্য খোলা হয়েছে 16টি ডিসিআরসি। 4959টি বুথের জন্য থাকছে 6570টি ইভিএম। 1776টি ভোট কেন্দ্র হবে ভোট গ্রহণ। থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে হাইকোর্টের নির্দেশক্রমে পুলিশ প্রশাসনকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে করোনা আবহে পৌর নির্বাচন হওয়ায় ভোট কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দেয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড সহ সুরক্ষা কিট। এবার খেলার সংবাদ চলে যাচ্ছে পিঙ্কির কাছে। ধন্যবাদ আকাশ আপনাকে। আর এবার ক্লেমনের সৌজন্যে খেলার সংবাদ। বসুন্ধরা কিংসের বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে জয়ে 31 বছর পর স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলল আবাহনী লিমিটেড ঢাকা। আকাশি জার্সিদের হয়ে 2টি গোল করেন ব্রাজিলিয়ান ড্যানিয়েলটন। অন্য গোলটি এসেছে রাকিবের পা থেকে। হেরে যাওয়ার স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তোলা হলো না অস্কার ব্রুজেনের বসুন্ধরা কিংসের। বিস্তারিত জানবো মাহফুজুল ইসলামের রিপোর্ট থেকে। 1990 থেকে 2021 মাঝের 31টি বছর বাংলাদেশ ফুটবলের জায়ান্ট আবাহনী লিমিটেডের অনেক শিরোপা ঘরে তোলা হলেও অধরা ছিল স্বাধীনতা কাপের ট্রফিটা। শেষে মারিও লামোসের হাত ধরেই সমর্থকদের 31 বছরের আক্ষেপ ঘোচালো ঢাকা আবাহনী। এখন বক্সের ভিতরে দুজন আছে। ম্যাচের প্রথমার্ধের পুরোটা সময় নিষ্প্রভ ছিল কিংসের ফুটবল। আবাহনীর আক্রমণগুলো প্রতিরোধে ব্যস্ত ছিল কিংসের রক্ষণভাগ। ইনজুরির কারণে নিয়মিত সেন্টার ব্যাক তপু আর তারিকের অনুপস্থিতি ভালোভাবে টের পেয়েছেন কোচ অস্কার ব্রুজন। সঙ্গে আরেক ভরসার নাম মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজ না থাকায় অ্যাটাকিং মিডে নিষ্প্রাণ ছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয়ার্ধে আকাশী নীলদের একচেটিয়া দাপট। ম্যাচের 53 মিনিটে রাফায়েলের অ্যাসিস্টের রাকিবের ফিনিশিং। উল্লাসের উপলক্ষ পায় আবাহনীর ডাগআউট ও আকাশী নীলদের গ্যালারি। ম্যাচের 61 মিনিটে বাঁ প্রান্ত দিয়ে কিংসের বক্সে ঢুকে পড়েন কলিন রেস। সেখানে রিমনের অবিধিসম্মত বাধায় রাশিয়া বিশ্বকাপে খেলা এই কোস্টারিকার ফুটবলার। পেনাল্টি পায় আবাহনী। পেনাল্টি থেকে ব্যবধান 2-0 করেন ডোরিয়েলটন। এরপর আক্রমণের আরো ধার বাড়ায় আবাহনী। 66 মিনিটে জিকোতে কাটা পড়ে রাকিবের চেষ্টা। তবে 72 মিনিটে ডোরিয়েলটনের জোরালো শট আর রুখতে পারেননি জিকো। পারপোস্টের কাছাকাছি জায়গায় মিলাচ্ছে একটার ব্যাকে ডরিয়েলটন, তার কাছে বল এবং গোল আবাহনী লিমিটেড। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ধানমন্ডির দলটির বাঁধ ভাঙা উল্লাস, যা ছড়িয়েছে মাঠ থেকে গ্যালারি। সঙ্গে ঘুচেছে 31 বছরের আক্ষেপ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে 2 টেস্ট সিরিজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
রঙ্গনা হেরাতের কোভিড পজিটিভ হওয়ার পর বেড়েছে বাংলাদেশ দলের আইসোলেশনের সময়সীমা। এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে ইতিমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি। তবে 21 তারিখের আগে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সিরিজের ভবিষ্যৎ নির্ধারণে বোর্ড পরিচালকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত থাকা 2 টেস্টের সিরিজ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছাড়া না খেলে দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও জানান বিসিবি সভাপতি। এই ছিল এই মুহূর্তে খেলার সংবাদ। সরাসরি চলে যাচ্ছে মূল স্টুডিওতে। পিঙ্কি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল রাত 10টার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।